বিশ্বকাপে পর্তুগালকে ডোবাতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই কথাটা শোনার পর নিশ্চয় তার ভক্তরা আমার উপর চটে যাবেন, ক্ষুব্ধ হবেন কিংবা অপছন্দের তালিকায়ও ফেলে দিতে পারেন। এমন একজন কিংবদন্তি ফুটবলার যার খেলা দেখার সৌভাগ্য আমার হয়েছে, তারপরও তাকে নিয়ে কেন এমন কথা বললাম, এমন দুঃসাহস দেখালাম, সেটি নিয়ে একটু পরে আলোচনা করব। তার আগে গতকাল যে কোচ রবার্তো মার্তিনেজ পর্তুগালের যে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন, সে স্কোয়াড নিয়ে একটু আলোচনা করি। আমার কাছে মনে হয় এবারের বিশ্বকাপে যে কয়েকটা দল শিরোপা কন্টেন্ডার রয়েছে, তার মধ্যে পর্তুগাল টপ থ্রিতে তো থাকবেই, শিরোপার অন্যতম দাবিদার বলে আমি মনে করছি। এবং তারা বিশ্বকাপ জিতলেও অবাক হওয়ার মতো কোনো কিছু হবে না। কারণ তাদের গোলরক্ষক থেকে শুরু করি, আমরা যদি একটু দেখি, দিয়েগো কস্তার মতো একজন গোলকিপার রয়েছেন যিনি পেনাল্টি সেভার, তিনি ম্যাচে অসাধারণ সেভ করেন। দুর্দান্ত একজন গোলকিপার তাদের ফার্স্ট চয়েসে রয়েছে। তারপর আরো কয়েকজন তো এমনিতে রয়েছেন। তাদের ডিফেন্সটা যদি একটু দেখি, নুনো মেন্দেস, পিএসজির এই ডিফেন্ডার অসাধারণ ফর্মে রয়েছে, ক্যারিয়ারের একদম পিক ফর্মে রয়েছেন, যার সৌজন্যে কিন্তু পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছে, তারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারপর যদি আমরা দেখি ম্যাথিয়াস নুনেসের কথা বলি, দিয়েগো দৌলতের কথা বলি, থমাস আরোহের কথা বলি, ক্যান্সেলের কথা বলি, কিংবা স্যামেদোর কথা বলে, এমন রুবেন দিয়াস রয়েছেন, এমন অসাধারণ ডিফেন্স সাইড, যেটা এবারের বিশ্বকাপে অন্যান্য যে ডিফেন্ডার এবং অন্যান্য যে দলের ডিফেন্স সাইড রয়েছে, আমার কাছে মনে হয় পর্তুগালের ডিফেন্স লাইন সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে সেরা ফর্মে রয়েছে বলে বিশ্বাস করছি আমি। এবং আমরা যেটা বলি, ফুটবলের একটা টার্ম রয়েছে, ফরওয়ার্ডরা গোল করেন আর ট্রফি কিন্তু জেতায় হচ্ছে ডিফেন্স সাইড, এবং সেরকমই একটা ডিফেন্স সাইড কোচ রবার্তো মার্তিনেজ এবার পেয়েছেন। তারপর আমরা যদি তাদের একটু মিডফিল্ডের দিকে তাকিয়ে দেখি, বিশ্বের সেরা মিডফিল্ডার কি পর্তুগালকে বলা যায় না? আমার কাছে মনে হয় বিশ্বের সেরা মিডফিল্ড কিন্তু এই পর্তুগালেরই। বিতিনিয়া, ওয়াও নেভেস, এই দুজন অসাধারণ ক্রিয়েটিভ মিডফিল্ডার রয়েছে তাদের স্কোয়াডে, যারা পিএসজি কে চ্যাম্পিয়ন্স লিগকে জেতানোর ক্ষেত্রে যে ভূমিকা রাখছে, কিংবা ফ্রেঞ্চ লিগ জেতানোর ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে, এটা আসলে অসাধারণ। তারা সৃষ্টিশীল এমন ফুটবলার, যারা মুহূর্তের মধ্যে নিজেরাও গোল করতে পারেন, এবং তাদের যে আক্রমণবাদ, তাদেরকেও এমন অসাধারণ কিছু ক্রিয়েটিভ পাস দেবেন, সেটা দিয়ে বিপক্ষ দলের পুরো ডিফেন্স চুরমার করে দেওয়ার মতো তাদের সক্ষমতা রয়েছে। এই দুই মিডফিল্ডারের সঙ্গে আপনি যদি আরেকটু দেখেন, ব্রুনো ফার্নান্দেজ, তিনি একজন উইংয়ে খেলতে পারেন, প্লে মেকার রোলে খেলতে পারেন, তিনি মিডফিল্ডে খেলতে পারেন। তারপর বার্নার্দো সিলভা, এবার হয়তো ম্যানচেস্টার সিটি থেকে বিদায় নেবেন, কিন্তু তার তো আসলে ক্যারিয়ারের এখনো কোনো ওইরকম বয়স হয়নি যাকে আপনি বাতিলের খাতায় ফেলে দিবেন। অসাধারণ ফর্মে রয়েছেন তাদের এই মিডফিল্ডারগুলো। নিশ্চয় এই মিডফিল্ডার এত শক্তিশালী, আমার কাছে মনে হয় তাদের যদি আক্রমণ ভাগ যদি ফলো করে, এই মিডফিল্ডাররাই কিন্তু তাদেরকে এখান থেকে উত্তরণের পথ দেখাতে পারবে। তারপর আমরা যদি আক্রমণ ভাগে যাই, ওয়াও ফেলিক্স সৌদি লিগে অসাধারণ ফর্মে আছেন। ক্রিস্টিয়ানো রোনালদো বয়সটা 41 হয়ে গেলেও এখন পর্যন্ত তিনি তরুণের মতোই খেলে যাচ্ছেন। রাফায়েল লিয়াও, এসি মিলানের এই তারকা, এবার তার আসলে ক্যারিয়ারের সবচেয়ে তাদের অনেক বেশি ম্যাচিউর, অনেক বেশি পরিপক্ক। তার ড্রিবলিং গুলো আমরা দেখতে পাবো। তার ফিনিশিং নিয়ে এক দুর্বলতা থাকতে পারে, কিন্তু তিনিও অসাধারণ একজন ফুটবলার। ত্রিনকাও রয়েছে, কিংবা গঞ্জালো রামোস রয়েছেন, এবং অসাধারণ একটা আক্রমণ সাইড নিয়ে পর্তুগালে তো আসলে বিশ্বকাপ জেতা উচিত। সবচেয়ে ব্যালেন্স টিম আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে পর্তুগালকে। কিন্তু এখন রোনালদো কি জন্য পর্তুগালকে ডোবাতে পারেন সেটি নিয়ে একটু আলোচনা করি। রোনালদো কিন্তু, আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপেও যখন দেখলাম পর্তুগাল কিন্তু খুব ভালো একটা দল ছিল, তারপরও কেন তারা ব্যর্থ হলো? ব্যর্থ হওয়ার মূলত তাদের বড় একটা কারণ ছিল তাদের আক্রমণ ভাগে ক্রিস্টিয়ানো রোনালদো, যাকে নিয়ে তাদের আক্রমণ ভাগটা আসলে সাজানো হয়, সেই ক্রিস্টিয়ানো রোনালদো আসলে ক্লিক করতে পারেনি। তিনি একেবারে ফ্লপ ছিলেন। আর এই ফ্লপ থাকার পরেই কিন্তু কোচ যখন তাকে মাঠ থেকে উঠিয়ে নিত, তখন কিন্তু তিনি খুব রাগ দেখাতেন, মেজাজ দেখাতেন, নিজের মেজাজ হারিয়ে ফেলতেন। তাহলে যখন তার বয়স ছিল 37, এখন রোনালদোর বয়স হলো 41, তাহলে এই রোনালদো, তার যে বয়স বেড়েছে, যদিও তার লিগের খেলার মধ্যে ধার কমেনি, এই ফুটবলারকে নিয়ে যদি আপনি যখন ওয়ার্ল্ডের যদি আরেকটা যদি বিশ্বকাপ মঞ্চে যদি যান, তিনি যদি তার মেজাজ ধরে রাখতে পারেন,
তাহলে পর্তুগাল বিশ্বকাপ জিততেও পারে, অসাধারণ কিছু করতে পারে বলে বিশ্বাস করি। কিন্তু এই ক্রিস্টিয়ানো রোনালদো যদি ফ্লপ করে, তার যে মেজাজ, তিনি যদি চটে যান, তিনি দলের অধিনায়ক হন, তাহলে এটা তার ড্রেসিং রুমে, তার যে দলের যে ফরমেশন, তার দলের উপর এটা নেতিবাচক প্রভাব পড়বে, কোচের উপর নেতিবাচক প্রভাব পড়বে। আবার ক্রিস্টিয়ানো রোনালদোকে যদি আপনি যদি সাইড লাইনেও বসিয়ে রাখেন, তাহলে কোচের উপর একটা মানসিক প্রেশার তৈরি হওয়ার চান্স রয়েছে। সব মিলিয়ে পর্তুগালে এই রোনালদো যদি তার নিজেকে ধরে রাখতে পারেন, যদি মেজাজ না হারান, তাহলে আমার মনে হয় ভালো করবে পর্তুগাল। আর রোনালদো যদি ফ্লপ করেন, তাহলে পর্তুগাল খারাপ করার সম্ভাবনাই বেশি রয়েছে, এমন অসাধারণ দল নিয়েও। আমার কাছে মনে হয় সব মিলিয়ে এবার পর্তুগাল দারুণ কিছুই করবে। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য হলেও তাদের ভালো কিছু করা উচিত।